طين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العظيم ما شاء الله جزاك الله خير أحسن الجزاء জুনায়েদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে দুনিয়া আখিরাতে বোঝানে উত্তম জাযায়ে খায়র দান করুন। তো সময়ত উপস্থিতি সকলে কেমন আছেন? অনেকদিন যাবত আপনারা ক্লাস করেন কিন্তু আপনাদের সাথে কথাবার্তা হয় না। সবার মিউট অপশন খোলা আছে। সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আমি একটা ক্লাসে চাই। জি ভাই, আমরা তো গ্রুপে মেসেজ দিতে পারি না। এই ব্যাপারে কথা বলবো। সবাই মেসেজ করেন, ইনশাআল্লাহ উত্তর দিয়ে আশা করব এই ব্যাপারগুলো দেখবো। না আসসালামু ভাইজান, ওই যে আমরা মোবাইল থেকে দেখতেছি এখন ওই ছবিটা আপনার ছবিটা ভালোভাবে পাই না, ভিডিওটা পাই না, কেমন দেখতেন? না আমরা তো মেসেজ অন্য সময় করতে পারি না, ক্লাস টাইম ছাড়া অন্য সময় কোনো মেসেজ করতে পারি না, একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ থাকে না, মেসেজ অপশন বন্ধ থাকে। আসসালামু আলাইকুম। জি আমি এই কথা বলবো ইনশাআল্লাহ, সবাই নিয়ে হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই হযরত আজকে একটা নোটিশ পাইলাম 10:20 থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, এরকম নোটিশ পাইলাম আমি। 10:20 10:20 থেকে আমাদের রুকায়া ক্লাস হবে, রুকায়া বিষয়ে ক্লাস হবে। সবাই নিয়ে থাকেন, একজনকে নেটওয়ার্ক সার্ভিস কারণে একটু সবাই যদি তাহলে এটা পোস্ট করবে। জি সবাই মিউট থাকেন ইনশাআল্লাহ, আমরা একটু কথা বলবো, এরপর ইনশাআল্লাহ উস্তাদ দিয়ে আসবেন, ক্লাস শুরু হয়ে যাচ্ছে। জি সবাই মিউট থাকেন ইনশাআল্লাহ। নিয়মিত ক্লাস না করলে সামনে বাড়াটা খুব কঠিন, এই জন্য আমরা নিয়মিত ক্লাসের আয়োজন করি, যারা যুক্ত হয় ক্লাসে তারা সবাই সামনে বাড়তে পারে, আর সামনে বাড়লেই এই ক্লাসে মর্মটা সঠিকভাবে উপস্থাপন করা সম্ভব হয়। এখনো যারা মিউট হননি তারা মিউট হয়ে যাবেন। একজনকে মিউট করছি কিন্তু উনি মিউট করছেন না। জি সম্মানিত হযরতগণ, এখন আপনারা যারা আছেন ইনশাআল্লাহ মিউট অপশন বন্ধ করা আছে, যাদের যা প্রয়োজন লিখিত মেসেজ করেন। সবাই একসাথে ভয়েস খুলে রাখলে কারো কোনো কথার উত্তর দেওয়া যায় না। তো অনেকের একটা প্রশ্ন ছিল যে গ্রুপে মেসেজ করতে পারেন না, আপনারা গ্রুপে মেসেজ করতে পারেন না, আজকের এই ব্যাপারটা হল করে দিব। আপনাদের যাদের প্রয়োজন যে সামনে বাড়ার ক্ষেত্রে ক্লাসে অনেক কিছু বুঝেন না, সেক্ষেত্রে আপনাদের অনেক কিছু জানার বোঝার প্রয়োজন হয়, যে কারণে মেসেজ করলে সেই বিষয়গুলো জানতে পারেন, বুঝতে পারেন। তো এই ব্যাপারে আমি একটু স্ক্রিন শেয়ার করব, স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেব আপনি আপনার গ্রুপে কিভাবে সাপোর্ট নেবেন, আপনার গ্রুপ থেকে আপনি কিভাবে সাপোর্ট নেবেন সেই ব্যাপারটা আমি দেখিয়ে দিব। আমার স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আপনার গ্রুপ থেকে আপনি কিভাবে সাপোর্ট নেবেন সেটা আমি দেখিয়ে দিব। আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন।
আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। জি, আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ক্লাসের পর সাপোর্ট নেবেন, কাদের ক্ষেত্রে সাপোর্ট নেবেন। ভিডিও এডিটিং মাস্টারিং হতে চান, বা দক্ষ কবিরাজ হতে চান, বা হেকিম হতে চান, বা ওষুধ বানাতে চান, প্রোডাক্ট নিতে চান, প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, ইত্যাদি যে কোনো ব্যাপারে আপনি আপনার অ্যাডমিনের সাথে কি করবেন, সলা পরামর্শ করবেন। তো অ্যাডমিন কিভাবে পাবেন, এখন দেখেন আমি স্ক্রিনটা শেয়ার করছি। এখন আমি কি করলাম, আমার স্ক্রিন থেকে বের হয়ে গেলাম, আমার বিজনেস হোয়াটসঅ্যাপে চলে যাই। তো বিজনেস হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনাদেরকে আমি একটু দেখাই। বিজনেস হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি আমার নতুন গ্রুপে যাব। নতুন গ্রুপে যাব, এই যে আমার নতুন গ্রুপ। নতুন গ্রুপে দেখেন আপনার গ্রুপে এরকম একটা মেসেজ গেছে যে পরিশ্রম ছাড়া যেমন বড় হওয়া যায় না, ঠিক তদ্রুপ নিয়মিত ক্লাস করা ছাড়া ঠিক এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা পসিবল না। তো এই মেসেজটা যারা পেয়েছেন, দেখেন এই মেসেজটার উপরে যদি আপনারা এই সবার উপরে লেখা গ্রুপ লেখা, এততম গ্রুপ, এততম বেচ আল খেদমার চালকের আশিক ভাই, এটা আমার গ্রুপ। তো এই গ্রুপে অনেক লোক ছিল, কাজের লোকগুলো রয়ে গেছে, অকাজের লোকগুলো চলে গেছে, তাতে কোনো আফসোস নেই, প্রতিনিয়ত লোক যাচ্ছে, যাক, সমস্যা নেই। তবে আপনারা যদি নিচে আসেন, প্রত্যেক গ্রুপের মধ্যে এরকম অ্যাডমিন পাবেন। এই যে 3টা অ্যাডমিন লেখা আছে, অ্যাডমিন, গ্রুপ অ্যাডমিন, গ্রুপ অ্যাডমিন, গ্রুপ অ্যাডমিন, এরকম গ্রুপ অ্যাডমিন আপনার যে গ্রুপ আছে সেই গ্রুপেও আছে। তো আপনি মেসেজ করার জন্য কি করবেন, এই গ্রুপ অ্যাডমিনদেরকে খুঁজবেন। গ্রুপ অ্যাডমিনদের খুঁজে এদের আইডি, যেমন আমি আশিক 72 এই আইডি চাপ দিলাম। চাপ দেওয়ার পর এই যে মেসেজ আশিক 72 এরকম আসবে। এরকম আসার পর আমি আইডিতে চলে যাব। আইডি চলে যাওয়ার পর এখান থেকে দেখেন আপনি আপনার অ্যাডমিনের নাম্বারগুলো, সমস্ত নাম্বারগুলো কি পাবেন এখান থেকে। উনি ওনার নাম্বারগুলো দিয়ে রাখবে এবং আপনি ওনার সাথে কি করতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন। তো এইভাবে এখন এখান থেকে যদি আপনি ওনাকে কল দেন, কল দিতে পারবেন, মেসেজ দিলে মেসেজ টাইপ করতে পারবেন। এইভাবে আপনার অ্যাডমিনের সাথে কি করবেন ভাই, কথা বলবেন। দেখা গেছে 10 জন লোকের সাথে আপনি কথা বলে হয়তো আগাতে পারবেন না, কিন্তু আপনার অ্যাডমিন এমন একজন মানুষ যিনি মাঠ পর্যায়ে অলরেডি কাজ করছে, উনার অনেক অভিজ্ঞতা এই প্ল্যাটফর্মের ব্যাপারে, এই প্ল্যাটফর্মের কাজের ব্যাপারে। তো উনি আপনাকে যে হেল্পটা করতে পারবে, উনি আপনার যে প্রশ্ন উত্তরগুলো দিতে পারবে, সেটা অন্য 10 জন পারবে না। এই জন্য সবার সাথে গ্রুপে যদি মেসেজ করেন, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি, গ্রুপে যদি মেসেজ করেন, আপনাদের গ্রুপটার কি অবস্থা আমি দেখাই আপনাদেরকে। গ্রুপে যদি আপনারা মেসেজ করেন তখন কি অবস্থা হবে, যেমন এই যে আমার নতুন গ্রুপ, নতুন গ্রুপে যদি আমি যাই, নতুন গ্রুপটা কোথায়, নতুন গ্রুপে আমি যাই, না নতুন গ্রুপ তো আমি পাচ্ছি না। এই যে নতুন গ্রুপ, নতুন গ্রুপে এখন এখানে যদি সবাই মেসেজ করতো, দেখেন গতকাল ক্লাসের যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো এখানে দিয়েছি। 2টা প্রোডাক্টের আলোচনা হয়েছিল, সেই প্রোডাক্টের লেখা দেওয়া হয়েছে। এবং আপনার এখানে কি আছে, এই প্রোডাক্টের ফর্মুলা আছে, এই ফর্মুলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো দেওয়া হয়েছে। এখন সবাই যদি মেসেজ করতো ভাই, মেসেজ করলে তখন এই লেখাগুলো অনেক উপরে চলে যেত। অনেক উপরে চলে গেলে সেখান থেকে আর ওই লেখাগুলো সাধারণ যারা থাকতো তাদের জন্য খুঁজে পাওয়াটা পসিবল হতো না। এখন যদি আপনাদের অ্যাডমিনরা আপনাদের গ্রুপের মেসেজ অপশনটা খুলে রাখে, তখন আপনারা কি করতে পারবেন না, কাজের মেসেজগুলো খুঁজে পাবেন না। এই কারণে আপনাদের ভালোর জন্য আপনাদের দিকে তাকিয়ে ওনারা কি করে, মেসেজ অপশনগুলো বন্ধ করে রাখে। তো এই হলো ব্যাপার। এই জন্য গ্রুপে আপনারা মেসেজ করতে পারেন না, যারা মেসেজ করতে পারেন না দুঃখ নিয়েন না। যখন আপনি সামনে বাড়বেন তখন আপনাকে একটা স্পেশাল গ্রুপে অ্যাড করা হবে, সেই গ্রুপে আপনারা মেসেজ করতে পারবেন। যারা কাজের লোক তাদেরকে জন্য আমরা আলাদা গ্রুপ করে থাকি। সেই গ্রুপে তারা আজের কোনো প্রশ্ন করে না, ও হয়তো কোনো কথা বলে না, তারা কি করে না, এদিক সেদিক কথা বলে সময় কাটায় না। তো এই জন্য আপনারা যারা এখানে আছেন, হয়তো যে নতুন গ্রুপে আছেন, আপনারা সেই গ্রুপে আপনারা কি করতে পারছেন না, কথা বলতে পারছেন না, এই জন্য দুঃখ নেবেন না। আর তাছাড়া আমাদের উস্তাদজি অল্প সময়ের ভিতর ক্লাসে যুক্ত হবেন। উস্তাদজি আজকে স্পেশাল একটা বিষয় আপনাদেরকে ক্লাস করাবেন। আর যারা আপনারা বলছিলেন যে রাত 10টা 20 মিনিট থেকে ক্লাস, সেটা হলো আমাদের তদবিরি ক্লাস। আমাদের উস্তাদজি পার্সোনাল একটা তদবিরি ক্লাস করান, স্পেশাল রুকাইয়া ক্লাস। সেই ক্লাসের ব্যাপারে অনেকেই বলছিলেন, সেটা হলো উস্তাদজি স্পেশাল রুকাইয়া ক্লাস। তো সময় হযরতগণ এখানে যারা ক্লাস করেন, বিশেষ করে যারা ক্লাস করেন নিয়মিত, তাদের জন্য একটা স্পেশাল ব্যাপার হলো যে আপনারা এখান থেকে কি কি বিষয়ে সাপোর্ট পাবেন, যে সাপোর্টগুলোর মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন। আমাদের সাথে যারা পার্সোনাল যোগাযোগ করছে, অনেকে বর্তমানে পেজ সেটআপ আমরা করে দিয়েছি। পেজ সেটআপের মাধ্যমে তারা কি করতে পারছে, ব্যবসার দিকে সামনে বাড়তে পারছে। আপনি যদি একটা পেজ সেটআপ নিজে করতে পারেন, সেটা যদি পরিপূর্ণ শিখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি কি করতে পারবেন, আপনার ব্যবসার পথে এক ধাপ এগিয়ে গেলেন। একটা ব্যবসায়িক পেজ সেটআপ করতেও অনেক সময় কি করে, এনজিওরা কি করে,
তারা 1500, 1500 টাকা, 2000 টাকা নিয়ে থাকে। কিন্তু আমরা এটা আপনাকে এমন ভাবে শিখাবো, ইনশাল্লাহ আপনি কি করতে পারবেন, নিজে থেকে এটা সেট আপটা করতে পারবেন। তবে এই সেট আপের জন্য অবশ্যই আপনাদের একটু শ্রম দিতে হবে, মেহনত করতে হবে। স্ক্রিন শেয়ার করে যেহেতু আমরা এই জিনিসগুলো শিখাই, তো এটা আপনারা শিখতে পারবেন। আর অবশ্যই যারা পেজ সেট আপের ব্যাপার নিয়ে ফিকির করছেন, পেজ করবেন, পেজে আপনি কি করবেন, আপনার আমাদের কাজগুলো করবেন, তাদের উদ্দেশ্যে বলি, পেজের সেট আপের ক্ষেত্রে অবশ্যই আপনার পেজটা হলো একটা দোকান। পেজটা হলো একটা দোকান। আমি যদি স্ক্রিনটা শেয়ার করি, আপনি দেখতে পারবেন। পেজটা হলো একটা দোকান। যেমন বর্তমানে পেজ সেটআপের ব্যাপারে যদি আমরা আসি, দেখেন আমি আমার ফেসবুকে চলে গেলাম। আমি আমার ফেসবুকে যাওয়ার পরে এটা আমার আইডিতে চলে গেলাম। দেখেন, এটা আমি এই জন্য দেখাচ্ছি, আপনারা সবাই আমাকে চিনেন আশিক ভাই নামে। তবে এখানে আমার আইডির নাম দেওয়া আছে এমডি কাউসার আহমদ। তবে এটা এমডি কাউসার আহমদ কি জন্য দিয়েছি, সেটা হলো আমার আইডি কার্ডের নাম, সেজন্য আমি এটা দিয়ে ভেরিফাই করতে হয়েছে ফেসবুকটাকে। তো আমার ফেসবুকে দেখেন আপনার ফ্যান ফলোয়ার খুব বেশি না, ফ্যান ফলোয়ার খুব বেশি না, মাত্র 2000 ফ্যান রোহ আমার কি হয় নাই, আহ, পূরণ হয়নি। তো এখানে উল্লেখযোগ্য যে ব্যাপারটা, এখানে উল্লেখযোগ্য যে ব্যাপারটা, সেটা হলো আমার ফ্যানদের মধ্যে আপনি 10 জন লোক খুঁজলে একটা লোক কেউ আপনি ফ্যাক খুঁজে পাবেন না। এখানে যে লোকগুলো আছে, একটা লোক কেউ আপনি ফ্যাক লোক খুঁজে পাবেন না, ফ্যাক আইডি খুঁজে পাবেন না। যে কারণে এই আইডির মানটা খুবই ভালো। কিন্তু যেমন আপনি একটা দোকান করবেন, দোকানটা যদি কি হয়, একটা ভালো স্থানে হয়, শহরের একটা জায়গায় হয়, তখন সেই দোকানটা যেমন ভালো চলবে, ঠিক তদ্রূপ আপনার আইডিটা যত ভালো হবে, আপনার পেজটা তত ভালো হবে। আপনার আইডিতে যদি খ্যাত মার্কা লোক দিয়ে ভরে ফেলেন, তখন আপনার ফেসবুক পেজেও কি হবে ভাই, ওইটার একটা প্রভাব পড়বে। কারণ ফেসবুক পেজটা কি হয়, আইডি হয়েই পরিচালিত হয়। ফেসবুক পেজে যদি আমরা একটা শপ বা ব্যবসা দিতে পারি, কিন্তু সেটা ফেসবুক আইডির অধীনে থাকে। যে কারণে যারা ফেসবুক পেজ খুলবেন চিন্তা করছেন, তাদের আইডি গুলো ঠিকঠাক যদি না থাকে, আপনার জানা লাগবে ফেসবুক পেজ খুলতে গেলে। এবং ফেসবুক পেজ যদি আপনি সেট আপ করতে যান, আপনার ফেসবুকটা কি লাগবে, সুন্দর লাগবে। যখন সুন্দর ফেসবুক থাকবে, দেখেন এই যে একটা ভিডিও ছাড়িয়েছি কয়েকদিন আগে, জুনের 5 তারিখ, 36টা কি আসছে আমার এখানে লাইক আসছে। তো এই যে দেখেন, আমি কিছু কিছু বিষয় ছেড়েছিলাম, আপনার মোটামুটি মানুষজন সাড়া দিয়েছে, মোটামুটি মানুষজন সাড়া দিয়েছে। কিন্তু অনেক মানুষ আছে তাদের আইডিতে 2-3 হাজার ফ্যান ফলোয়ার থাকে, কিন্তু কে কি হয় না ভাই, 10টা লোক কি করে না, লাইক কমেন্ট শেয়ার করে না। এটা কি জন্য, সেই আইডি গুলো মরা আইডি, তারা মানুষজন মরা মানুষ দিয়ে কি করছে, পেজ সেট আপ করছে। এই জন্য তাদের আইডি গুলো এমন হয় না। যারা সামনে আমাদের সাথে যোগাযোগ করবে পেজ সেট আপের ব্যাপারগুলো নিয়ে, তারা অবশ্যই কি করবেন, এখন থেকে আইডি গুলো ঠিক করে ফেলেন, যেন আপনি যখন আমাকে ফোন দিবেন বা আপনার অ্যাডমিনকে ফোন দিবেন, তখন যেন আপনার পেজটা সেট আপ করা খুব সহজ হয়ে যায়। তো সম্মানিত হযরতগণ, আপনারা যারা এখন যুক্ত ছিলেন, মাশাআল্লাহ, জি আমাদের উস্তাদ জি চলে আসছেন, অল্প সময়ের ভিতর ক্লাস শুরু হয়ে যাবে, সকলেই প্রস্তুতি নিয়ে নেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। তার মধ্যে হচ্ছে প্রথম নম্বর হচ্ছে ক্লাস হচ্ছে 10টা-15-র মধ্যে শেষ করতে হবে। কারণ হচ্ছে আজকে থেকে আমার আবার 10টা-20 থেকে একটা ক্লাস আছে, ওটা পেইড ক্লাস। ওই ক্লাসটা আমার কাছে যারা করে, ওখানে 2000 টাকা কোর্স ফি, ওটা একটু ভিন্ন ক্লাস। তো যাই হোক, ওই কোর্স আবার চালু হয়েছে, এটা রুকিয়া কোর্স আর কি। তো যাই হোক, ওইটা বড় বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই কিছু বিষয় অভিজ্ঞতা থাকা উচিত, যে ব্যাপারগুলো আমাদের প্রত্যেকেরই জানা দরকার। তার মধ্যে যেমন আমি রুকিয়া সম্পর্কে একটু কথা বলি, তারপরে অন্য বিষয়ে আলোচনা করবো। একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এই রুকিয়া জগতে বিশেষ করে সব দেশে হাজার 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 আছে, মুদাব্বির আছে, হাজার হাজার কবিরাজ আছে, হাজার হাজার রাখি আছে, কিন্তু তারা মূলত
তাদের কাছ থেকে সঠিক সমাধান মানুষ পায় না কেন? মানুষের আস্থা বিশ্বাস এগুলো হারায় গেছে কেন? বা মানুষ কিছুদিন ভালো থাকলে আবার আগের মতন হয় কেন? এর পিছনে হচ্ছে আমল না থাকায়। বলে আমরা কথা বলি আর কাজ ভিন্ন করি, তাহলে এই কারণে হয় না। আমল না থাকায়, গুনার সাথে লিপ্ত থাকা, ইবাদত বন্দেগী ঠিক মতন না করা, আল্লাহর হুকুম ঠিক মতন পালন না করা, এগুলোর কারণে অনেক সময় একজন মুদাব্বিরের সঠিক আমল না থাকায় সঠিকভাবে মানুষের সেবা দিতে পারে না, উপকার করতে পারে না। তো সেজন্য আমি একটা আমল আজকে আপনাদেরকে, বিভিন্ন আমল আছে, আমলের কিছু আয়াত আছে, কোরআনের আয়াত আছে, যে আয়াতগুলোর জাকাত দিতে হয়। যদি জাকাত দেওয়া হয়, কথা কথা আপনি শুধু বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহর জাকাত যদি দেয়, বিসমিল্লাহ বলে জাকাত দেন, এই আমলটার জাকাত দেন। এই আমলের জাকাত দিলে কি হবে? আপনি একটা রুগীর সামনে নিয়ে বসবেন, বসার পরে শুধু 11 বার বিসমিল্লাহ পড়ে ফুদিয়ার সাথে সাথে আপনি মুয়াক্কিলকে ডাক দিবেন। এই বিসমিল্লাহর একটা আমেল আছে। মুয়াক্কিল হচ্ছে এটা আল্লাহ তাআলা একটা মাখলুক। এই মাখলুক এর মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য করে বান্দাকে। আপনি বিসমিল্লাহ পড়ে ফু দিয়ে বললেন যে এই রোগীর কি সমস্যা। যদি এই রোগীর জিনের সমস্যা থাকে তাহলে রোগীকে ডান দিকে ঘুরাই দেন। রোগী সোজা হয়ে বসে আছে, অটোমেটিকলি ডান দিকে ঘুরে যাবে যদি জিনের সমস্যা থাকে। যদি বলা হয় যে এই রোগী যদি জাদুর সমস্যা থাকে তাহলে বাম দিকে ঘুরাই দেয়। রোগী সোজা হয়ে বসে আছে, অটোমেটিকলি তারা বাম দিকে ঘুরাই দিবে। যদি বলেন যে মক্কেলকে যদি বলেন যে এই রোগীকে একটা অনুভব করাই দাও, যদি এর জাদুর সমস্যা থাকে তাহলে একটা ধাক্কা দাও, আস্তে করে ধাক্কা দেয়, সে যেন চেয়ার থেকে আস্তে করে নিচে পড়ে যায়, এর নিচে আস্তে করে নামায় দাও। তো আপনি বলবেন মুয়াক্কিল তাকে ঠিকই আস্তে করে বসায় নিচে নামায় দিবে, মানে সে বসে থাকতে চাইলেও চেয়ার থেকে নিচে নামায় দিবে তাকে। এটা হচ্ছে আমলের জাকাতের মাধ্যমে রবের সাথে সম্পৃক্ত হয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য নেওয়া যায়। একজন আমেল মুদাব্বির যদি নূরে মুদাব্বির হয়, মানে আমলের মাধ্যমে যদি মুদাব্বির হয়, তাহলে এই মুদাব্বিরের মাধ্যমে অনেক অনেক উপকৃত হয় মানুষ। তা আমরা যাদেরকে বানাই, বিশেষ করে নূরে মুদাব্বির বানাই, মানে হচ্ছে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে কাজ করে। তা আপনাদেরকে একটা আমল শিখাই দিই আজকে। একটা আমল, কেউ যদি মনে করেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার জাকাত কিভাবে দিবেন? জাকাত মানে হচ্ছে যে ওই যে টাকা পয়সা দেওয়া, এটা না। এটা হচ্ছে জাকাত মানে হচ্ছে, এই জাকাত মানে হচ্ছে আমল করা। একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা আমল করলে তার একটা একটা অলৌকিক শক্তি, এটা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়, এবং ওই আমল ওই আয়াতের সাথে একটা সম্পর্ক হয়, এবং ওই আয়াতের মাধ্যমে তখন ওই আয়াতের যে মুয়াক্কিল রয়েছে, প্রতিটা আয়াতের প্রতিটা হরফের মুয়াক্কিল আছে, প্রতিটা হরফ প্রতিটা আয়াতের মুয়াক্কিল আছে। তো ওই আয়াতের যখন আমল করতে 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 যখন আমেল হয়ে যাবে, মানে ওই আয়াত পড়তে পড়তে আমেল হয়ে যাবে, আমেল হয়ে গেলে তখন আপনার ওই আমেলের মাধ্যমে আপনি তখন এই মুয়াক্কিলের সাহায্য নিতে পারবেন। এটা হচ্ছে একজন মুয়াক্কিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বা একজন মুয়াক্কিল থেকে সাহায্য নেওয়া হয় আমলের মাধ্যমে। এটা কি করতে হয়? একটা নির্দিষ্ট পরিমাণ এই আমলটা করতে হয়, এবং এই আমলটা জারি রাখতে হয়। তো এটা হচ্ছে আমি একটা, এরকম সূরা ফাতিহার আমল আছে, সূরা জিনের আমল আছে, সূরা বিসমিল্লাহর আমল আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আমল আছে। আমের অনেক অনেক আয়াতের আমল আছে। তা আমি একটা আপনাদেরকে এই সূরা ফাতিহার, যাকে বলা হয় উম্মুল কিতাব, শিফা, রহমত, হিদায়াতের চাবিকাঠি, এই হাজারো ফজিলত সমৃদ্ধ এই সূরাটা আল্লাহর কাছে বিশেষ বরকত এবং দোয়া কবুলের দরজা খুলে দেওয়ার এই মাধ্যম হচ্ছে সূরা ফাতিহা। অনেক বুজুর্গ আলেমদের কাছ থেকে পাওয়া যায়, বড় বড় আল্লাহওয়ালা, যারা এই সূরা ফাতিহার জাকাত দিয়েছেন, আমল করেছেন। এটা কিভাবে এই আমলটা করবেন, সূরা ফাতিহার জাকাত কিভাবে দিবেন, খুব মনোযোগ সহকারে শুনুন। প্রতিদিন ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আপনি পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নাত পড়ার পরে ফজরের মাঝে যে সংক্ষিপ্ত, মানে জামাতের আগ পর্যন্ত যে সংক্ষিপ্ত সময়,
এই সময়টা অত্যন্ত বরকতময় সময়। এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এই সময় দ্রুত দোয়া কবুল হওয়ার বেশি আশা রাখা যায়। এই সময় 40টা দিন, 41 দিন এই আমলটা করতে হবে। সূরা ফাতিহা এই সুন্নাত পড়ার পরে জামাত ধরার আগ পর্যন্ত 40 বার সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। 40 বার সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। এই আমলটা 41 দিন করতে হবে। যখন আপনি এই আমলটা পুরাপুরি করবেন, তার মানে হচ্ছে আপনি এই সূরা ফাতিহার যাকাত দেওয়া হবে। এবং এটা ফিকহি বাধ্যতামূলক বিষয় না, এটা হচ্ছে রুহানি আমল, রুহানিয়াত বৃদ্ধি করার জন্য বিশেষ করে। তো এটা আল্লাহ তাআলার দিকে মনোযোগী করে এটার মাধ্যমে রিজিক, শেফা, সমস্যার সমাধানের জন্য আল্লাহর দরবারে বারবার হাজির হওয়ার সুযোগ এটা হচ্ছে। এটা আমল কিভাবে করবেন? এই আমলটা হওয়ার সময় হচ্ছে ফজরের সুন্নাত এবং ফজরের নামাজের মধ্যবর্তী সময়। আমলের সময় নিয়ম কেবলামুখী হয়ে, আমলের নিয়মটা কিভাবে আমলটা করবেন? কেবলামুখী হয়ে শান্ত পরিবেশে বসবেন, যেখানে খুব হাওকাও নাই, কোনো ইয়ে নাই, খুব শান্ত একটি পরিবেশের মধ্যে কেবলামুখী হয়ে বসবেন। ওযু অবস্থায় বসবেন, অন্তরে নিয়ত করবেন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সূরা ফাতিহা পড়ি, যেন আমার দোয়া কবুল হয়, যেন আমার সমস্যা দূর করে, রবের সাথে সম্পর্ক তৈরি হয়। এই নিয়ত করবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সূরা ফাতিহা পড়তেছি, ইয়া রব আপনি আমার দোয়াগুলোকে কবুল করবেন, আল্লাহ আপনি আমার সমস্যাগুলো দূর করবেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন। এই নিয়তে পরিপূর্ণভাবে নিয়ত করে রবের দিকে মুতাওয়াজ্জু হয়ে 40 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সুন্নাত পড়ে 40 বার পড়ে তারপর জামাতের সাথে নামাজ পড়বেন। ধারাবাহিকভাবে 41 দিনে আমলটা করবেন। এবং যখন আমলটা শেষ হবে, শেষে নিজের প্রয়োজন অনুযায়ী দোয়া করবেন। আল্লাহর কাছে শেফা চাবেন, আল্লাহর কাছে রিজিক চাবেন, আল্লাহর কাছে সুরক্ষা চাবেন, আল্লাহর কাছে সমস্যার সমাধান চাবেন, পরিবারের শান্তি, ব্যবসায় বরকত, যা যা প্রয়োজন সব কিছু রবের কাছে চাবেন। আল্লাহ তাআলা আপনার সব প্রয়োজনগুলো মিটাবেন। এবং এই সূরা ফাতিহার ধারাবাহিক আমল, বিশেষ করে এটা করলে কি হবে? এটা অন্তরের প্রশান্তি, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। নিয়মিত সূরা ফাতিহা হৃদয়কে প্রশান্ত করে। এমন একটা সূরা যে সারা জীবন আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ি, কিন্তু এই সূরার মজা কখনোই আল্লাহ তাআলা অবক্তি আমাদের আসে না, যে আজকে ফজরে পড়লাম, জোহরে পড়লাম, আসরে পড়লাম, মাগরিবে পড়লাম, ইশায়ে পড়লাম। সব নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সুন্নাত বলেন, ফরজ বলেন, আমরা কি বলতেছি? সূরা ফাতিহা বলতেছি, কিন্তু একদিনও মস্তিষ্কের মধ্যে, মাথার মধ্যে আসলে না সূরা ফাতিহা ভালো লাগে না, সূরা ফাতিহা পড়তে পড়তে অবক্তি হয়ে গেছে, এরকম মস্তিষ্ক আমাদের কারোই আসে না। সূরা ফাতিহার মধ্যে এত মজা, প্রতিটা সুন্নাত, প্রতিটা ফরজ সবকিছুর মধ্যে আমরা পড়তেছি। তারপর আমাদের একটা গান, একটা গজল, একটা কোনো কিছু, সঙ্গীত, কবিতা যাই বলেন, একবার জায়গায় 5 বার শুনলে তখন বিরক্তি লাগে, আর ভালো লাগে না, মজা লাগে না। সেই মজা ওর মধ্যে লাগে না। 5 বার শোনার পরে আর ভালো লাগে না। একটা গজল 5 বার শোনার পরে আর ভালো লাগে না, এই গজল না অন্য গজলটা, এটা আমরা বলি, মানে এই গজল আর শুনতে আমার ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা আমরা সেই ছোট জীবন থেকে আজ পর্যন্ত কতবার পড়েছি, প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক কিসের মধ্যে পড়েছি, তারপরেও এর মধ্যে একটা মজা রয়েছে। এটা হচ্ছে অন্তরের প্রশান্তি দেয়, মানসিক শান্তি বৃদ্ধি করে। নিয়মিত সূরা ফাতিহা হৃদয়কে প্রশান্ত করে। কন্টিনিউ যদি কেউ সূরা ফাতিহা পড়ে, এই আমলটা 41 দিন করার পরে কন্টিনিউ প্রতিদিন কমপক্ষে 25 বার সূরা ফাতিহা পড়বে, সারা জীবন এই আমলটা করে দেন। হ্যাঁ, এরপরে রিজিকে বরকত আসবে, রুজির দ্বার খুলে দেওয়া হবে, এবং ঘর পরিবারে আল্লাহর রহমত, সুরক্ষা, রোহানি আমল হিসেবে ঘর পরিবারে কল্যাণ আশা করা যায়। রোগ ব্যাধি, দুশ্চিন্তা, ব্যথা বেদনা থেকে আল্লাহ তাআলা শেফা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হচ্ছে শেফা। দোয়া কবুলের বিশেষ সময়ের হওয়ার জন্য, দ্রুত ফল পাওয়া, এবং ফজরের সেই মুহূর্তে আল্লাহ তাআলা রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। হ্যাঁ, সেজন্য এই সূরা ফাতিহার যাকাত আমরা চাইলে দিতে পারি। যদি আপনি এই আমলটাও করেন, সূরা ফাতিহার যাকাতটাও যদি দেন, খুব ভালোভাবে যদি এই যাকাতটাও দেন, তাহলেও আল্লাহ তাআলার কাছ থেকে আপনি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধান খুব সহজে নিতে পারবেন। আপনার কোনো কিছু করা লাগবে না। আপনি এই যাকাতটাও যদি দেন, আপনি যে কোনো, তখন আপনার মুওয়াক্কিলকে আপনি ডাক দিবেন। মুওয়াক্কিলকে ডাক দিলে মুওয়াক্কিল সূরা ফাতিহা পড়ে রোগীকে ফু দেওয়ার সাথে সাথে মুওয়াক্কিল হাজির হয়ে যাবে।
মক্কিলকে জিজ্ঞাসা করার সাথে সাথে মক্কিল ওই জিনিসগুলোই করে দিবে, মক্কিল তাকে অনুভূতি দেখাই দিবে। এটা হচ্ছে আমল, এটা হচ্ছে আমলের মাধ্যমে এটা করা সম্ভব। এজন্য মূল শক্তি হচ্ছে আল্লাহর উপরে, তেলাওয়াত শুধু মাধ্যম। সবকিছু বিশেষ করে আমাদের সূরা ফাতিহা হেদায়েত, রহমত, শেফার দরজা। যে ব্যক্তি ভোরের সেই বরকতময় সময় সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে বারবার দোয়া করবে, আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিবে, তার জীবনে শান্তি দিবে, তার অন্তরে সাকিনা, তার সমস্যা সমাধানের জন্য পথ সৃষ্টি হবে, পথ খুলে দেওয়া হবে। এজন্য রবের কাছে সাহায্য নিয়ে, এই জন্য আমাদের রবের কাছ থেকে সাহায্য নিতে হলে আমাদের এই আমলের মাধ্যমে এই রুকিয়া সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান অর্জন করা উচিত। দ্বীনের আল্লাহ তাআলার আয়াতের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য, সরাসরি নসরত পাওয়া যায়। রবের কালামুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সরাসরি নসরত করেন। এজন্য আমাদের যদি সম্ভব হয় এই ধরনের আমলগুলো করে, গুনাহমুক্ত জীবন গড়ে, আমল করে সুন্দর আমাদের অনেকের আগ্রহ উদ্দীপনা আছে যে রুকিয়া করব, রুকিয়া শিখবো, রুকিয়া কাজ করব। এই ব্যাপারগুলো আসলে কঠিন কোনো কিছু না, বা নিজের কোনো ক্ষতিও হয় না। এগুলো মূলত আমলের মাধ্যমে রবের সাহায্য নেওয়া হয়, একবারে সরাসরি আল্লাহ তাআলা সাহায্য করে। যার যত ইয়াকিন আর বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি হয়, আল্লাহ তাআলা তাকে ওইভাবেই সাহায্য করেন। তো যাই হোক প্রিয় ভাইরা, এটা হচ্ছে যাকে একটা আপনাদেরকে এই সূরা ফাতিহার যাকাত সম্পর্কে বললাম, একটা আমল কিভাবে মানুষ কিভাবে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় দেয়। এটা হচ্ছে কোনো শরিয়ত ভিত্তিক কোনো যাকাত না, এটা আমি প্রথমে বলছি। এটা হচ্ছে মূলত এটা রুহানি আমল, রুহানি শক্তি বাড়ানোর জন্য এই আমলগুলো করা হয়। তো যাই হোক, এটা হচ্ছে একটা সিস্টেম এবং পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি আল্লাহ তাআলার সাহায্য, নসরত নিয়ে আপনি সামনে অগ্রসর হতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে একটা পদ্ধতি ও মাধ্যম। এখন আসেন আমরা অন্য বিষয়ে একটু আলোচনা করব। এটা হচ্ছে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন, বারবার প্রশ্ন করেন একটা বিষয়, সেটা হচ্ছে যে অনেক দাম্পত্য আছে যারা বিবাহ করার পরে তাদের বাচ্চা হয় না। বাচ্চা না হওয়ার পিছনে কারণ কি, এবং বাচ্চা হওয়ার কোনো মেডিসিন বা কোনো সিস্টেম আছে, কোনো পরামর্শ আছে কিনা। এইটা হচ্ছে আপনাদের একটু কিছু পরামর্শ দিব এবং একটা অর্গানিক প্রোডাক্ট বানানো শেখাবো। বাচ্চা না হওয়ার পিছনে কারণগুলো কি একটু ভালো করে শুনবেন। এটা একটু সায়েন্স নিয়ে আলোচনা করবো, একটু ভালো করে আলোচনা শুনবেন। একজন পুরুষ যা বাচ্চা না হওয়ার পিছনে যে সমস্ত কারণ থাকতে পারে, শুধু একজন পুরুষ বাচ্চা না হওয়ার পিছনে শুধু একজন পুরুষের সমস্যা থাকলেই বাচ্চা হয় এরকম বিষয় না, আবার একজন মহিলার সমস্যা থাকলে যে বাচ্চা হয় এরকম বিষয় না। দুজনেই সুস্থ থাকতে হয়। পুরুষেরও কিছু সমস্যা থাকলে তখন বাচ্চা কনসিভ করে না, আবার মহিলারও কিছু সমস্যা থাকলে বাচ্চা কনসিভ করে না। এবং সহবাসেরও কিছু নিয়ম কেমন আছে, যে কোনো সময় সহবাস করলে তাদের বাচ্চা কাচ্চা কনসিভ করে না, কিছু নিয়ম পদ্ধতি আছে। কোন সময় সহবাস করলে স্বাভাবিকভাবে বাচ্চা কনসিভ করে, এবং একজন মহিলার কি কি সমস্যা থাকলে বাচ্চা কনসিভ করে না। বাচ্চা কনসিভ না হওয়ার পিছনে যে সমস্ত কারণ, যেগুলো থাকলে বাচ্চা কনসিভ করে না, এবং কোন সময় সহবাস করলে বাচ্চা কনসিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই ব্যাপারটা একটু আলোচনা করবো। এবং নারী পুরুষের হরমোন ব্যালেন্স প্রয়োজনীয় কিছু ভেষজ গাছগাছালি রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা করব। এবং মহিলাদের কিছু জটিল সমস্যা থাকলে বাচ্চা কনসিভ হতে দেরি হতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো আজকে। একটু খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আমি আলোচনা করবো হচ্ছে একজন পুরুষ, নারী পুরুষ দুইজনই সুস্থ থাকা উচিত। শুধু অনেক সময় আমরা মনে করি পুরুষের সমস্যা, অনেক সময় শুধু নারীর সমস্যা, এটা মনে করি। কিন্তু নারী পুরুষ উভয়ের যদি সমস্যা থাকে তাহলে বাচ্চা কনসিভ করার ক্ষেত্রে খুবই সমস্যা তৈরি হয়। তো একজন পুরুষের যে সমস্ত সমস্যাগুলোর কারণে শারীরিক দুর্বলতা বা শুক্রাণু সমস্যা, যে সমস্ত পুরুষরা সচেতন থাকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেজন্য প্রথম নাম্বার হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক চাপ। একজন পুরুষ যদি খুব বেশি অতিরিক্ত দুশ্চিন্তা করে এবং মানসিক চাপে থাকে, তখন তার বাচ্চা কনসিভ করে না। রাত জাগা বা অনিয়মিত ঘুম, পুরুষ যদি অতিরিক্ত রাত জাগে, অতিরিক্ত ঘুম ও অনিয়মিত ঘুমায়, তাহলে বাচ্চা কনসিভ করায় বাধা দিতে পারে। ধূমপান, মাদক, অ্যালকোহল সেবন করে, কোনো পুরুষ ধূমপান, মাদক নেশা করে, তাহলে তার বাচ্চা অ্যাকসিভ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। অতিরিক্ত ফাস্টফুড এবং ভেজাল খাবার খাওয়া, শরীরের পুষ্টির ঘাটতি, অতিরিক্ত হস্তমতন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, ডায়াবেটিস এবং হরমোনজনিত সমস্যা।
শরীরে অতিরিক্ত গরম পরিবেশ কাজ করা, দীর্ঘদিন শরীরের দুর্বলতা এবং রক্ত স্বল্পতা, ব্যায়াম না করা এবং অলস জীবনযাপন। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু কিছু ওষুধ আছে যেগুলো পুরুষেরা যদি খায় তাহলে তখন তাদের আর বাচ্চা কাচ্চা হয় না। এবং সংক্রমণ বা গোপন রোগের প্রভাব। সুস্থ জীবন, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম একজন পুরুষের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একজন মহিলা বিশেষ করে যে সমস্ত সমস্যাগুলোর কারণে অনেক সময় বাচ্চা কাচ্চা কনসিভ করে, যেমন অনিয়মিত মাসিক। অনিয়মিত মাসিক একটা মহিলার সবচেয়ে বড় সমস্যা। পুরুষের শুক্রাণু, মহিলাদের ডিম বানুতে সমস্যা। পুরুষের শুক্রাণুতে অনেকের পুরুষেরা আছে যারা পারে, এগুলোর কারণে অনেক সময় বেশিরভাগ মরা, এরকম কারণে অনেক সময় বাচ্চা কাচ্চা হয় না। তো একজন মহিলার ডিম্বাণু তৈরি কমে যাওয়া বা না হওয়ার পিছনে যে সমস্ত কারণ হয়, যেমন বর্তমান সময় অনেক নারী হরমোন জনিত সমস্যা, অনিয়মিত জীবনযাপন, শারীরিক দুর্বলতার কারণে ডিম্বাণু তৈরির সমস্যা ভুগছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত যে কারণ, এটা এক নম্বর হচ্ছে হরমোন ভারসাম্য নষ্ট হয়ে যায়, ইসিএস, ওভারির সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, অনিয়মিত ঘুম, রাত জাগা, শরীরের পুষ্টির ঘাটতি, অতিরিক্ত ওজন বা অতিরিক্ত কম ওজন, মহিলাদের থাইরয়েড সমস্যা, এগুলো বাচ্চা কনসিভ করার না হওয়ার একটা কারণ। ডায়াবেটিস এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ, অতিরিক্ত ফাস্টফুড, ভেজাল খাবার খাওয়া, ধূমপান বা ক্ষতিকর নেশা জাতীয় অভ্যাস, শরীরের রক্ত স্বল্পতা এবং দুর্বলতা। বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ডিম্বাণু কমে যায়। সাধারণত 50 বছরের পরে মহিলাদের ডিম্বাণু একেবারেই কমে যায়, ডিম্বাণু তৈরি হয় না। 45-40 বছর বয়সে যদি বিয়ে করে, অনেক মহিলারা আছে যারা বয়স্ক হওয়ার পরে বিয়ে দেয়, অনেক অনেক মেয়েরা, তো দেখা যায় যে তারপরে 2-4-5 বছর পরে আর বাচ্চা কাচ্চা কনসিভ করে না। তারা চেষ্টা করার পরেও, শত চেষ্টা করার পরেও হয় না। সঠিক সময় বিয়ে না দিলেও এই সমস্যাগুলো অনেক সময় ফিল করতে হয়। ওভারিতে ইনফেকশন বা অন্যান্য জটিলতা, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। একজন নারীর সুস্থতার জন্য প্রয়োজন হচ্ছে সুষম খাবার, নিয়মিত ঘুম, মানসিক প্রশান্তি এবং স্বাস্থ্যকর জীবনযাপন। এবং বাচ্চা কনসিভ হওয়ার পিছনে যে সমস্ত কারণ থাকতে পারে, বর্তমান সময় অনেক দাম্পত্যের বিয়ের পর দীর্ঘদিন চেষ্টা করার পরও সন্তান গ্রহণ করতে পারে না। এর পিছনে নারী এবং পুরুষ উভয়ের কিছু শারীরিক হরমোন এবং জীবনযাপনের কারণ থাকতে পারে। সচেতনতার জন্য বিশেষ করে পুরুষের যে সমস্ত কারণ সমস্যা হতে পারে, শুক্রাণু কম বা দুর্বল হওয়ার কারণে তার বাচ্চা অ্যাক্সিভ হতে না হওয়ার পিছনে একটা কারণ। দ্রুত বীর্যপাত এবং যৌন দুর্বলতা, এগুলোর কারণ একটা। হরমোন সমস্যা, ধূমপান, মাদক এবং নেশা জাতীয় অভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, ডায়াবেটিস এবং দীর্ঘমেয়াদী রোগ, পুষ্টির ঘাটতি এবং শারীরিক দুর্বলতা, অনিয়মিত জীবনযাপন এবং রাত জাগা। নারীদের যে সমস্ত সমস্যার কারণ হতে পারে, ডিম্বাণু তৈরি না হওয়া বা কম হওয়া এবং অনিয়মিত মাসিক, এটা হচ্ছে নারীদের সবচেয়ে বড় একটা সমস্যা। হরমোন ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, জরায়ু বা ফলোপিয়ান টিউবের সমস্যা, অতিরিক্ত ওজন বা রক্ত স্বল্পতা, থাইরয়েড সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, দুর্বলতা। এসব ছাড়াও যে সমস্ত কনসিভ হতে দেরি হতে পারে, যেমন স্বামী স্ত্রীর অনিয়মিত মিলন, একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী যদি মিলন না করেন কনসিভ করবে না। অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশন, অপুষ্টিকর খাবার, ভেজাল খাদ্য, ঘুমের অভাব, অলস জীবনযাপন, দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ ওষুধ ব্যবহার, পিল খাওয়া, পিল, এই ধরনের ওষুধ যেগুলো মারাত্মক ক্ষতি, এগুলো বেশিরভাগ আমাদের দেশে যারা দাম্পত্যরা নতুন নতুন বিয়ে করে তারা কি করে, তারা বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত থাকে না। তারা এই ধরনের মেয়েদেরকে বিশেষ করে ওই ওষুধগুলো খাওয়ায়। ওষুধগুলো খাওয়ার পরে এরপরে 2-3 বছর, 2 বছর পর না এখন বাচ্চা নেওয়া দরকার, তখন তারা চিন্তা ভাবনা করে বাচ্চা নেওয়ার চিন্তাধারা নিয়ে যখন বাচ্চা নেওয়ার চিন্তাধারা করে, তখন যেটা দেখা যায়, তখন তাদের অনিয়মিত মাসিক হয়ে যায়, মাসিক ঠিক মতন হচ্ছে না। এই ওষুধগুলো খায় তার বিশাল পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। এখন শত চেষ্টা করার পরেও এখন মানুষ বিভিন্ন রকম কথা বলে, বিয়ে হয়েছে 2-3 বছর এখনো বাচ্চা কাচ্চা হয় না, মনে হয় সমস্যা, বন্ধা নারী, এই সেই বিভিন্ন কথা, পুরুষের সমস্যা বা, তখন তারা লজ্জিত হয়ে তখন তারা চেষ্টা শুরু করে। তখন দেখা যায় যে তার মূলত ওই যে ওষুধ, দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়ার কারণে, জন্ম নিয়ন্ত্রণ ওষুধ ব্যবহার করার ফলে তখন হাজার চেষ্টা করার পরও বাচ্চা কনসিভ করে না। এটা হচ্ছে একটা বড় কারণ। এটা আমাদের বোনদের বা আমাদের স্ত্রী থাকতে পারে, আমরা এদিকে খেয়াল রাখি। এমন জন্ম নিয়ন্ত্রণ ওষুধ না খাই, পিল, এগুলো মারাত্মক ক্ষতি, এগুলো মারাত্মক ক্ষতি হয়ে যায়। অনেক চেষ্টা করার পরে দেখা যায় পরবর্তীতে বাচ্চা কনসিভ করে না।
এই ওষুধ না খায় অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে, যে পদ্ধতিতে যদি দেখা যায় বাচ্চা গ্রহণ না করতে চান, তাহলে অন্য কোনো পদ্ধতি গ্রহণ করুন। এগুলো তো শারীরিকভাবে অন্য অন্য রোগ তৈরি করে যায়। হ্যাঁ, এই জন্য অনেক পদ্ধতি আছে পৃথিবীতে, অনেক আধুনিক যুগ, আধুনিক সিস্টেম ব্যবহার করা উচিত। তো এই জন্য এরপরে এই একটা সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, এই জন্য ঘুম, সুস্থ জীবনের জন্য পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত ঘুম, মানসিক প্রশান্তি এবং প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নেওয়া। এবং আমাদেরকে অনেক সময় আমরা সব ঠিকঠাক আছে, কিন্তু মিলনের সহবাসের সঠিক নিয়ম না থাকায় আমরা বাচ্চা কনসিভ করতে পারি না। কোন সময় সহবাস করলে বাচ্চা কনসিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা একটু খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনেন। কোন সময় সহবাস করলে আপনার বাচ্চা না নেওয়ার প্রয়োজন হলেও আপনি একজন ভালো মানুষের পরামর্শ কমপক্ষে দিতে পারবেন। সঠিক পরামর্শ দিলে, সঠিকভাবে চেষ্টা করলে, একজন দাম্পত্য তারা সঠিকভাবে চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সন্তান দান করবেন। বান্দার কাজ হচ্ছে চেষ্টা করা, আর আসমান থেকে ফয়সালা করা, আসমান থেকে আল্লাহর কাছ থেকে ফয়সালা করে দোয়ার মাধ্যম, দোয়া তো অবশ্যই করতে হবে, পাশাপাশি চেষ্টা সঠিক নিয়মে করতে হবে। তো অনেক দাম্পত্যের মনে একটা সাধারণ প্রশ্ন থাকে, কোন সময় সহবাস করলে দ্রুত বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা অনেক দাম্পত্য তারা প্রশ্ন করে থাকেন বা তারা জানতে খুব ইচ্ছা। তো সঠিক সময় সম্পর্কে ধারণা থাকলে কনসিভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হয়। সাধারণত নারী মাসিক চক্রের মাঝামাঝি সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়। এই সময় ডিম্বাণু বের হয়, যাকে বলা হয় ওভিটেশন বা ডিম্পেশন, অর্থাৎ ওই সময় ডিম্বাণু মুখগুলো ফাঁকা, ডিম্বাণু গুলো তৈরি হয় বা ডিম্বাণু গুলো বের হয়। ডিম্বাণু বের হয় যে সময়, ওই সময় সাধারণত নারীদের ডিম্বাণু যখন বের হওয়ার সময় হয়, ওই সময় যদি সহবাস করা হয় তখন সাধারণত বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আসেন আমরা কোন সময় বুঝবো ডিম্বাণু বের হয়, কোন সময়? যাদের মাসিক নিয়মিত 28 দিনেই হয় বা 30 দিনেই হয়, তাদের ক্ষেত্রে মাসিক শুরুর প্রথম দিন থেকে 12তম দিন থেকে 16তম দিন পর্যন্ত কনসিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকে থেকে মাসিক শুরু হলো, ধরেন যে আপনার একটা মহিলার মাসিক সর্বোচ্চ 10 দিন হয়, সর্বনিম্ন 3 দিন। তো আজকে থেকে মাসিক শুরু হয়েছে, মনে করেন 10 দিন মাসিক হলো। তো 10 দিন হইলে তার 12তম দিন, মানে তার মাসিকের 12তম দিন, মানে মাসিক আজকে শুরু হয়েছে, তাহলে 10 দিনে মাসিক শেষ, তাহলে তার পরের 2 দিন, তার পরের 2 দিন থেকে 16তম দিন পর্যন্ত, 16তম দিন পর্যন্ত, 12 থেকে 16তম দিন পর্যন্ত সহবাস করলে বাচ্চা অ্যাকসিভ হওয়ার সম্ভাবনা হচ্ছে 80%। অর্থাৎ 1 তারিখে মনে করেন আপনার স্ত্রীর কি হয়েছে, মাসিক শুরু হয়েছে, তো তার মনে করেন যে 6 দিন হয়েছে, 6 দিন মাসিক হয় কথার কথা। তাহলে আরো 6 দিন পরে, আরো 6 দিন পর থেকে 16তম দিন পর্যন্ত, অর্থাৎ 12তম দিন থেকে আপনার 16তম দিন পর্যন্ত, এই সময়টায় সহবাস করলে বাচ্চা কনসিভ হওয়ার সম্ভাবনা হচ্ছে কত? বাচ্চা কনসিভ হওয়ার সম্ভাবনা হচ্ছে 80%। তাহলে মিলন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কোন সময় বাচ্চা হয়? এক কথা মনে রাখবেন যে মাসিক শুরু হয়েছে যেদিন থেকে, ওই দিন থেকে তার 12তম দিন পর্যন্ত, অর্থাৎ মাসিক 6 দিনও শেষ হতে পারে, 10 দিনও শেষ হতে পারে। আপনি টোটালি 12 তারিখ থেকে, 1 তারিখ থেকে শুরু হয়েছে, 12 তারিখ থেকে মিলন করবে 16 তারিখ পর্যন্ত, এই সময়টা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আপনার মাসের মাঝখানেও হইতে পারে, সেটা আপনি ওই দিন থেকে, যেদিন থেকে মাসিক শুরু হয়েছে ওই দিন থেকে 12তম দিন পর্যন্ত হিসাব রাখবেন। তারপরে 16তম দিন পর্যন্ত সহবাস করলে বাচ্চা সম্ভাবনা বেশি থাকে, বাচ্চা হওয়ার সম্ভাবনা। বিশেষ করে ডিম্বাণু বের হওয়ার আগের 2 দিন এবং পরের 1 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যেই বিষয়ে মেনে চললে সম্ভাবনা বেশি, যেমন স্বামী স্ত্রীর মানসিক প্রশান্তি রাখতে হবে এই সময়, নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন। ওই সময় যদি চেষ্টা করেন, পিসাবে ইনফেকশন থাকে অনেক সময়, পুরুষের হোক মহিলার হোক, যদি পিসাবে ইনফেকশন হয় শত চেষ্টা করলেও বাচ্চা অ্যাকসেপ্ট করবে না, এটাকে খেয়াল রাখবেন। যদি পিসাবে ইনফেকশন হয় পানি বেশি করে খাবেন, পাশাপাশি সেপ 3 বা কোনো ওষুধ, যেগুলো ইনফেকশন দূর করে, এই ওষুধগুলো খেয়ে নেবেন। ওই সময় যে সময় চেষ্টাগুলো করবেন, দুইজনকে সুস্থ থাকা জরুরি, খুব খুব জরুরি। হ্যাঁ, দুইজনই পুষ্টি সমৃদ্ধ খাবার খাবেন, খেজুর খাবেন, ডিম দুধ খাবেন,
হ্যাঁ, ঘুম ঠিক মতন ঘুমাবেন, মানে নিয়মিত জীবন যাপনে আপনি চলে আসবেন, স্বাস্থ্যকর জীবন যাপন, পুষ্টিকর খাবার খাবেন, পর্যাপ্ত ঘুমাবেন, দুশ্চিন্তা কম করবেন, ধূমপান এবং নেশা জাতীয় অভ্যাস থাকলে এগুলো দূরে থাকবে এবং শারীরিক দুর্বলতাগুলো দূরে রাখবে। এগুলো যদি থাকে তাহলে বাচ্চা চেষ্টা করলে ইনশাআল্লাহ 1-2 মাসের মধ্যে আল্লাহ তাআলা চায় তার বাচ্চা কনসেপ্ট করবে, বাচ্চা অ্যাকসেপ্ট করবে। যদি মাসিক ঠিক মতন থাকে মহিলার এবং পুরুষের দুর্বলতাগুলো যদি এই খাবারগুলো ঠিক মতন খায় তাহলে আশা করি বাচ্চা কনসেপ্ট করবে। এবং যেসব কারণে কনসেপ্ট হতে দেরি হয়, যেমন অনিয়মিত মাসিক, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং হরমোন সমস্যা পুরুষের হতে পারে, টেস্টোস্টেরন হরমোন সমস্যা হতে পারে, মহিলাদেরও ইস্ট্রোজেন হরমোন সমস্যা হতে পারে, থাইরয়েড হরমোন সমস্যা হতে পারে। এই হরমোনাল শুক্রাণু আছে কিন্তু দুর্বল, শুক্রাণু আছে কিন্তু অনেক দুর্বল, এরকম অনেক সময় হয়। তো শুক্রাণু বা ডিম্বাণু দুর্বলতা থাকলে সমস্যা। অতিরিক্ত মানসিক চাপের কারণে অনেক সময় আমাদের এই সমস্যাগুলো হয়। শরীরের পুষ্টির ঘাটতি, শরীরে যদি পুষ্টির ঘাটতি দেখেন তাহলে আপনার বাচ্চা কনসিভ হওয়ার দেরি হতে পারে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলার রহমত এবং সঠিক সময় সুস্থ জীবনযাপনে এই 3টে বিষয় গুরুত্ব দিবেন। আল্লাহ তাআলার রহমত, আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে আসমান থেকে পাশ করে নেওয়া, আল্লাহর কাছে চাওয়া, পাশাপাশি সুস্থ জীবনযাপন এবং সঠিক সময় যদি আপনি চেষ্টা করেন, সঠিক জীবনযাপন আপনি গ্রহণ করেন, তাহলে আপনার জীবন, আপনার সচেতনতা, আপনার সুস্থ সুখী পরিবার গড়ে তুলতে পারবেন। এবং যে চিন্তাধারা নিয়ে আপনি বাচ্চা, অনেক সময় বিয়ে শাদী হওয়ার পরে বাচ্চা কাচ্চা না হলে এটা অনেক দুঃখের বিষয়। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় আরো অনেক সময় মাসিকের ধরন দেখে, মাসিকের এই কালার দেখে বোঝা যায় কোন কালারের পরে স্বাভাবিকভাবে বাচ্চা কনসিভ হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো অনেক আলোচনা আছে। যেমন মনে করেন যে মহিলাদের কিছু জটিল সমস্যা থাকে যেগুলোর কারণে অনেক সময় বাচ্চা কনসিভ হতে দেরি হয়। অনেক সময় নারীদের শরীরে কিছু শারীরিক বা হরমোন সমস্যা থাকলে সহজে বাচ্চা কনসিভ হয় না। সচেতনতার জন্য বিশেষ করে পিসিওএস, এটা হচ্ছে ওভারিটি সিস্ট। অনেক সময় পেটের মধ্যে সিস্ট থাকে। সিস্ট হচ্ছে এরকম বড় বড় এরকম। অনেক সময় নারীদের এই বাচ্চা যে টিউবের মধ্যে থাকে, এই টিউবের পাশে এই সিস্ট তৈরি হয়। এই সিস্টের কারণে অনেক সময় বাচ্চা কনসিভ হয় না। দেখা যায় যে এই যে টিউবের ভিতরে থাকে, টিউবের মুখে যখন টিউবের ভিতরে যখন ডিম্বাণু ঢুকে তখন এই টিউবের মুখে যখন এই সিস্ট থাকে তখন অনেক সময় এটা টিউমারের মতন দেখতে আর কি, এরকম ফুলে যায়, পানি ভরে এরকম ফুলে যায়। তো এরকম দুইটা এই সিস্ট থাকলে অনেক সময় বাচ্চা কনসিভ হয় না। ডিম্বাণু ঠিক মতন তৈরি না হওয়া, অনিয়মিত মাসিক, হরমোন ভারসাম্য নষ্ট হওয়া, জরায়ু ইনফেকশন পাশাপাশি প্রসাবের ইনফেকশন, এগুলো বাচ্চা না হওয়ার বড় কারণ। ফলোপিয়ান টিউব ব্লক, অনেক সময় ফলোপিয়ান রোগ, এটা হচ্ছে টিউবের মুখ ব্লক হয়ে যায়। আপনার বাচ্চা যে রেহেমদানি, এই রেহেমদানির মুখে আপনার ব্লক হয়ে গেলে তখন এটাতে সমস্যা। থাইরয়েড সমস্যা, অতিরিক্ত ওজন বা অতিরিক্ত দুর্বলতা এবং রক্ত স্বল্পতা এবং পুষ্টির ঘাটতি। ডায়াবেটিস দীর্ঘমেয়াদী রোগ, অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা, বয়স বৃদ্ধি, বয়স বেশি হয়ে গেলে এবং দীর্ঘদিন শারীরিক দুর্বলতা এবং কিছু ওষুধ সেবন করার ফলেও অনেক সময় এই বাচ্চা অ্যাকসেপ্ট হয় না। এর পিছনে কিছু ন্যাচারাল ভেষজ রয়েছে, গাছগাছালি রয়েছে, যেগুলো সেবন করলে একজন পুরুষ চেষ্টা করলে আল্লাহর মেহেরবানিতে হরমোন তৈরি হবে, টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে এবং শারীরিক দুর্বলতাগুলো দূর হবে। এবং পাশাপাশি যে ভেষজগুলো সেবন করলে যেমন শুক্রাণু তৈরি করে, ডিম্বাণু তৈরি করে, নারী পুরুষের হরমোন ব্যালেন্স, স্বাস্থ্য আর বিশেষ করে প্রাকৃতিক ভেষজ, এগুলো পুষ্টিকর গাছগাছালি, শরীরের শক্তি, হরমোন ভারসাম্য, স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বা পরিচিত ভেষজ। তার মধ্যে অশ্বগন্ধা 100 গ্রাম এটা নিবেন, অশ্বগন্ধা নিবেন 100 গ্রাম। শরীরের শক্তি এবং বৃদ্ধি পাবে, মানসিক চাপ কমাতে সাহায্য করে। শতমূল নারীদের হরমোন ব্যালেন্স এবং নারীদের শারীরিক দুর্বলতার জন্য বেশ কার্যকারী, এটা হচ্ছে 100 গ্রাম নেবেন। শারীরিক দুর্বলতা নারীদের জন্য বেশ কার্যকারী, এটা হচ্ছে শতমূল। তাহলে অশ্বগন্ধা 100 গ্রাম, শতমূল 100 গ্রাম, কালো জিরা 100 গ্রাম। অর্ডার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,
শরীরের শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মধু দৈহিক শক্তি এবং পুষ্টি বৃদ্ধি করতে বেশ কার্যকারী। মধু, খেজুর, এটা হচ্ছে ফল এমন একটা যে রক্ত বৃদ্ধি করে, শক্তি বাড়াতে সাহায্য করে। এরপর হচ্ছে ডালিম গাছের ফল, এটা রক্ত স্বল্পতা কমাতে এবং শরীর স্বাস্থ্য। ডালিমের রস। মোরিঙ্গা, সজিনা, যেটাকে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার, শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করে এই মোরিঙ্গা। সজিনা। তুলসী পাতা শরীরের ভারসাম্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখে। আদা রক্ত সঞ্চালন ভালো রাখতে সাহায্য করে, এগুলো 100 গ্রাম করে। রসুন শরীরের দুর্বলতা কমাতে সাহায্য করে, শরীরকে শক্তিশালী করে। মেথি, এটা হরমোন ভারসাম্য রক্ষা করে, পেটের গ্যাস্ট্রিকের সমস্যার জন্য বেশ কার্যকারী। আমলকি ভিটামিন সি সমৃদ্ধ খাবার, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, 100 গ্রাম। দারুচিনি গরম রাখতে, হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। তিল ভালো ফ্যাটি এবং মিনারেল সরবরাহ করে। বাদাম 100 গ্রাম। শরীরের বাদাম গাছের ফল বিশেষ করে শরীরের পুষ্টি বাড়ায় এবং শরীরের হরমোন বৃদ্ধি করে। আখরোট, এটা মস্তিষ্ক এবং শরীরের 100 গ্রাম, শরীরের পুষ্টির জন্য বেশ উপকারী। পুদিনা হজম এবং শরীরের সতেজতা বজায় রাখতে সাহায্য করে। নিম রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। অ্যালোভেরা ত্বক হজম এবং শরীরের ভারসাম্য বেশ কার্যকারী। গাজর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যেটা শরীরের জন্য বেশ। গাজরের হালুয়া খাইছেন অনেকে, গাজর দিয়েও হালুয়া বানানো যায়, গাজর সিদ্ধ করে দুধ দিয়ে খুব সুন্দর একটা হালুয়া বানানো যায়, এটা খুব সুস্বাদু এবং পাশাপাশি শরীরের জন্য বেশ উপকারী। এগুলো হচ্ছে। এরপর এসবি পাউডার 100 গ্রাম, এসবি পাউডার 100 গ্রাম। এই সমস্ত উপকরণগুলোকে একসাথে করে মিক্স করার পরে এই ভেষজগুলোকে, সমস্ত উপকরণগুলোকে মধু এবং ঘি এবং কালো জিরার তেল, এগুলো একসাথে আগে জাল করতে হবে। জাল করার পরে এরপরে আপনার এই ভেষজগুলোকে একসাথে দিয়ে এই বলেন, সবকিছু বলেন, রস বলেন, যা কিছু আছে এগুলো একসাথে দেওয়ার পরে এরপরে আপনি জাল করবেন। জাল করলে এই পুরাটা যখন হালুয়া কোয়ালিটি হয়ে যাবে, এটা এখন নামাই ফেললে এটা হবে সঞ্জীবনী হালুয়া। সঞ্জীবনী হালুয়া, এটা হচ্ছে নারী পুরুষের শক্তি, স্টামিনা এবং দাম্পত্য জীবনের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ন্যাচারাল ফর্মুলা। শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, ডিম্বাণু সুস্থ রাখতে সাহায্য করে, বীর্য ঘন এবং গাঢ় করে, শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে, হরমোন এবং ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে, দাম্পত্য জীবনে আত্মবিশ্বাস বাড়ায়, শরীরের শক্তি এবং স্টামিনা বৃদ্ধি করতে সাহায্য করে, ক্লান্ত অবসাদ দূর করতে সহায়ক, নার্ভ এবং শরীরের শক্তিশালী করতে সাহায্য করে, পুষ্টির ঘাটতি পূরণ করে, মানসিক প্রশান্তি এবং সতেজতা বজায় রাখতে সাহায্য করে, বিবাহিত জীবনের সুখ এবং আনন্দ বাড়াতে সহায়ক। প্রাকৃতিক উপাদানের প্রস্তুত, যারা ন্যাচারাল, যারা ব্যবহার করেছে তারা পার্থক্য বুঝতে পেরেছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এই হালুয়াটা সেবন করেছে, অনেক দিন ধরে বাচ্চা কাচ্চা হয় না, এমন আমাদের এখানে আছে 16 বছর 20 বছর ধরে বাচ্চা অ্যাক্সিভ হচ্ছিল না। পরবর্তীতে সঠিক পরামর্শ এবং পাশাপাশি এই চিকিৎসা গ্রহণ করে এই ন্যাচারাল এটা খাওয়ার মাধ্যমে তাদের সঠিক চিকিৎসা তারাকে সঠিকভাবে চেষ্টা করার পরে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেছে। এরকম অসংখ্য রোগী আছে যারা দেশের প্রবাসে ছিল, চেষ্টা করছে, অনেক চেষ্টা করার পর হয়নি, পরবর্তীতে আমাদের এখানে চিকিৎসা গ্রহণ করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সন্তান দান করেছে। এরকম অসংখ্য রোগী পেয়েছি যে একজন উপকার পেয়ে আরেকজনকে দিয়েছে, বা অমুককে নাম্বার দিয়েছে যে উনি উপকৃত হয়েছে, আমার এরকম বাচ্চা কাচ্চা হয় না, উনি এরকম সমস্যা ছিল। এরকম অনেক রোগী পেয়েছি আমরা, যে একজন উপকৃত হয়েছে। এমনও আছে যে আমাদের জন্য মিষ্টি কিনে নিয়ে অফিসে আসছে, এরকমও অনেক রোগী পেয়েছি যে এরকম বাচ্চা কাচ্চা হচ্ছিল না, পরে চিকিৎসা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, পরবর্তীতে অফিসে মিষ্টি নিয়ে আসছে সন্তানের আনন্দে দীর্ঘদিনের চেষ্টার পরে আল্লাহ তাআলা সন্তান দান করেছে। এই জন্য সঠিক চিকিৎসা, সঠিক পদ্ধতি যদি একজন দাম্পত্য গ্রহণ করে তাহলে তার সন্তান আল্লাহ তাআলা অবশ্যই দান করবে। সেজন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমাদের
প্রতিটা বিষয়ে অভিজ্ঞতা থাকা উচিত। এখানে আপনার কাছে অনেকে জানতে চাইতে পারে বা আসতে পারে বা আপনার পরিচিত মানুষও থাকতে পারে। অভিজ্ঞতা আপনাকে, আমরা অনেক সময় অনেক শিক্ষা গ্রহণ করেছি কিন্তু আমাদের জীবনে স্কিল মানে কোনো কাজের অভিজ্ঞতা নাই। আমাদের কাজের অভিজ্ঞতা অর্জন করা উচিত। প্রতিটা মানুষের জীবনে সফলতার পিছনে যারা প্রচুর পরিমাণ পরিশ্রম করে, পাশাপাশি চেষ্টা করে, পরিশ্রম চেষ্টা ধৈর্য ধরে লেগে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা সফলতা দান করে। আমরা সফলতার জন্য আমাদের কাজ শেখা উচিত, ভালোভাবে শিখতে হবে, প্রফেশনাল ভাবে শিখতে হবে। হ্যাঁ, যদি ভালোভাবে শিখেন তাহলে এই যা এআই সম্পর্কে আলোচনা হবে, কিছু অ্যাপ সম্পর্কে শেখানো হবে। যদি আপনারা এই জিনিসগুলো শিখেন, এআই এর মাধ্যমে মানুষ কত কিছু করতে পারে। হ্যাঁ, এআই এর মাধ্যমে এআই ব্যবহারে যদি চান, চেষ্টা করেন উদ্যোগপনা থেকে যে সফটওয়্যার গুলো ব্যবহার যদি আপনি জানেন, যে সফটওয়্যার গুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, আপনি অনেক কাজ করতে পারবেন। আপনি ছোট ছোট ভিডিও তৈরি করতে পারবেন, আপনি ভালো প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিও গুলো দিয়ে আপনি মানে মার্কেটিং করতে পারবেন। মার্কেটিং শিখতে হবে। হ্যাঁ, মার্কেটিং পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ কি জানেন? পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের কাজ হচ্ছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অন্যের পকেট থেকে টাকা বের করে আনা। হ্যাঁ, অন্যের পকেট থেকে টাকা বের করা। মানুষ সময় দিতে চায়, মানুষ অনেক কিছু করতে চায় কিন্তু টাকা বের করতে চায় না। কিন্তু আপনি যখন মার্কেটিং শিখবেন, অটোমেটিকলি মানুষের পকেট থেকে টাকা বের করা শিখতে পারবেন, তখন দেখবেন যে আপনার অটোমেটিকলি ইনকামের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আপনাকে সেই কৌশল, আপনাকে কথা বলতে হবে। কথা আমরা অনেকেই জানি না, কথা কিভাবে বলতে, একটা কাস্টমারকে কিভাবে হ্যান্ডেলিং করতে হয়। একটা কথা মাথায় রাখবেন, খুব মনোযোগ সহকারে শুনেন কথাগুলো। একটা কাস্টমারকে কিভাবে হ্যান্ডেলিং করবো, আমি কয়েকটা টেকনিক শিখাই দিই। প্রথমে কাস্টমারকে শুধু প্রোডাক্ট বিক্রি করার জন্য কথা বললে হবে না। প্রথমে তার সাথে কিছু প্রশ্ন করতে হবে। ভাই, কতদিন সমস্যা? আপনার অ্যালার্জি কতদিন সমস্যা? আপনার আপনি কি ইতিপূর্বে কোনো ওষুধ খাইছেন কিনা? আপনার ডায়াবেটিস আছে কিনা? আপনার অন্য কোনো রোগ আছে কিনা? আপনি রাত্রে ঘুমান কতটুকু, কয় ঘন্টা ঘুমান? আপনি কি করেন? আপনার শরীরে ডায়াবেটিস, প্রেশার আছে কিনা? আপনার দাউদ, একজিমা, সোরিয়াসিস এই সমস্যাগুলো আছে কিনা? আপনার পরিবারে কারো আছে কিনা? আপনার আছে কিনা? হ্যাঁ, যৌন সমস্যার জন্য কতদিন সমস্যা? বিয়ে করছেন নাকি? বিয়ের আগে কোনো সমস্যা ছিল কিনা? বা বিয়ে করার পর দাম্পত্য জীবনে সুখী নাই কেন? আপনি হস্তমতন অভ্যাস ছিল কিনা? বীর্য পাতলা কিনা? আপনার টাইমিং কম? এই যে এরকম মিনিমাম 10-12টা, আপনি ঘুমান কয় ঘন্টা? খাবার দাবার ঠিক মতন খান কিনা? আপনার হরমোন কোনো সমস্যা আছে? ইতিপূর্বে কোনো চিকিৎসা নিছেন কিনা? যৌবন বয়সে ওয়ান টাইম কোনো ওষুধ খাইছেন কিনা? এরকম কিছু প্রশ্ন আপনাকে করতে হবে। আপনি যদি শুরুই ভাই বলেন ভাই আমার এই প্রোডাক্টের দাম এত, এই সে শুনে চলে যাবে। কিন্তু আপনাকে কিছু কথা বলতে হবে, যে কথাগুলো খুব মনোযোগ সহকারে সে শুনবে এবং তার কিছু প্রশ্ন শুনবে এবং প্রশ্নের উত্তর দিবেন। কাস্টমার থেকে কিছু, অনেক সময় রুগীরা নিজেদের সমস্যার কথা বলতে পারে না। একজন ডাক্তারের উচিত হচ্ছে যখন রুগীদের সাথে কথা বলে তখন তাদের রোগ সম্পর্কে কিছু কথা বলা। তখন ওই রুগী বলবে হ্যাঁ আমার এই সমস্যা আছে। বলবেন আপনার দ্রুত বীর্যপাত কিনা? হ্যাঁ ভাই সমস্যা। বীর্য পাতলা নাকি? হ্যাঁ সমস্যা পাতলা। হ্যাঁ, তো বলে যে আপনার বয়স কত? এত। হ্যাঁ, আপনার কি আগে কোনো ওষুধ খাইছেন কিনা? যদি বলে হ্যাঁ খাইছি, বা আপনার কিছু কথা যখন জিজ্ঞাসা করবে বলবেন ভাই খাওয়া দাওয়া ঠিক মতন করতে হবে, ঘুমাইতে হবে ঠিক মতন, আপনার ডিম দুধ খাইতে হবে, পাশাপাশি আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। আমি যদি আমরা মানুষের শরীরের মধ্যে আমরা একটা মানুষ মানে হচ্ছে আমরা একটা ইঞ্জিন। গাড়ি যেমন গাড়িতে তেল না থাকলে গাড়ি চলে না, ঠিক আমাদের শরীরের মধ্যেও পুষ্টি সমৃদ্ধ খাবার, ক্যালোরিযুক্ত খাবার, ভিটামিন যুক্ত খাবার, শর্করাযুক্ত খাবার, আয়রন যুক্ত খাবার যদি না ঢোকান তাহলে আপনার শরীর চলবে না। কতদিন চলবে? শরীর চলবে না। সেজন্য আপনাকে ওইভাবে পরামর্শ দিতে হবে যে আপনি সারাদিন কি খাইলেন, কতটুকু পুষ্টি সমৃদ্ধ খাবার খেলেন, কতটুকু হরমোন যুক্ত খাবার খেলেন, কতটুকু আপনার ভিটামিন যুক্ত খাবার খেলেন। এই খাবারের উপর আপনার ডিফেন্স করবে আপনার শরীর সুস্থ থাকার পিছনে। আপনি কতটুকু নিজের শরীরের প্রতি যত্ন নিলেন এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি রাত্রে সারা রাত ঘুমান নাই, আপনি রাত মতন ঠিক মতন সারা রাত আপনি ঘুমান না, তাহলে আপনার হরমোনই তো তৈরি হবে না। আপনি খাবার খান না ঠিক মতন, ডিম খান না, দুধ খান না, ভালো পুষ্টি সমৃদ্ধ খাবার খান না, আপনি টেনশনে থাকেন, মানসিক টেনশনে থাকেন, তাহলে আপনি সুস্থ হবেন না। আপনার ওষুধ দিলেও তো পরিপূর্ণ সুস্থ হবেন না। আর ওষুধের উপরে নির্ভরশীল হওয়া যাবে না। ওষুধটা হচ্ছে সমস্যা দূর করবে, আপনার বীর্য পাতলা হয়ে গেছে এটাকে ঘন করবে, বা আপনার শরীরে হরমোন সমস্যা, হরমোন কমে গেছে হরমোনটা তৈরি করবে। কিন্তু আপনার এই সমস্যার জন্য ঘুম খাওয়া সব ঠিকঠাক থাকতে হবে। তাহলে যখন আপনি তাকে এই ধরনের পরামর্শ দিবেন, বলবেন ভাই সুস্থ থাকার জন্য আপনি আমাদের এখান থেকে আমার ওষুধ নেওয়া লাগবে এমন কথা না। আপনার যে রোগটা হয়েছে এই রোগটা আস্তে আস্তে মানুষের মারাত্মক আকারে হয়, যদি যত দিন যাবে তত মারাত্মক আকার হয়।
যদি ভালো লাগে আপনি যেখানে হোক ন্যাচারালি ভালো চিকিৎসা গ্রহণ করেন, আপনি চিকিৎসা গ্রহণ করেন, দেখবেন আপনি ভালো হয়ে যাবেন। আর যদি এটাকে দুর্বল মনে করেন, আপনি এটাকে নর্মাল মনে করেন, আস্তে আস্তে দেখবেন মারাত্মক আকার হয়ে যাবে। তখন আপনার স্থিরে চলে যাবে অন্য জায়গায়, আপনি তখন একুল ওকুল সবই হারাবেন। এজন্য আপনার প্রয়োজনে আপনি এই সমস্যাগুলো আপনি চিকিৎসা গ্রহণ করবেন। অ্যালার্জির সমস্যা আছে ভাই, অ্যালার্জি কিন্তু মারাত্মক রোগ, এটা নিয়ে হেলাখেলা করবেন না। এটা মারাত্মক রোগ, আস্তে 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 এমন পরিমাণ হবে পুরো শরীর ঘাও প্রস্রাব হয়ে যাবে। কোনো পরিবারের মধ্যে যেতে পারবেন, কোনো সমাজে যেতে পারবেন না, কোনো ভালো অনুষ্ঠানে যেতে পারবেন না, আপনার এই পুরো শরীরে ঘাও প্রস্রাব হয়ে গেলেন। এজন্য এটাকে নিয়ে হেলাখেলা করবেন না, এটা একটা মারাত্মক রোগ। এটাকে বুঝাইতে হবে রুগীকে বা কাস্টমারকে বুঝাইতে হবে যে এটা আপনার প্রয়োজন, এই সমস্যার জন্য আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে। যখন এই জিনিসটা বুঝাইতে পারবেন তখন আপনার কাছে পণ্য নিবে। যদি আপনি সেইটা বুঝাইতে না পারেন তাহলে আপনার কাছে পণ্য নিবে না। আপনি প্রোডাক্ট বিক্রি করার জন্য শুধু প্রোডাক্টের উপকারিতা এটা বলার দরকার নাই। যখন তারপরে বলবেন ভাই আপনার যেখানে ভালো লাগে সেখানে চালান, আমাদের কাছে এরকম চিকিৎসা আছে, ন্যাচারালি চিকিৎসা, যেটা পার্শ্ব প্রতিক্রিয়া নাই, যেটা খুবই ভালো কাজ করে, ন্যাচারালি ভাবে ভিতর থেকে হরমোনটা তৈরি করে, শরীরের দুর্বলতাগুলো দূর করে, শারীরিক দুর্বলতা কমায় এবং দ্রুত বীর্যপাত রোধ করে, টাইমিং বাড়ায়, বীর্য ঘন করে, শুক্রাণু তৈরি করে, হরমোন তৈরি করে, আপনার টেস্টোস্টেরন হরমোন। আপনাকে এই রোগগুলোর কথা আপনার মুখস্থ করতে হবে। আপনি যেই ব্যাপারে আপনি দেখবেন কাপড় চোপড়ের ব্যবসা করলে আপনার কাপড় চোপড়ের সম্পর্কে বলবে, বুঝায় যে ভাই এই জায়নামাজটা নেন, এই জায়নামাজটার মধ্যে এরকম জায়নামাজ, এই জায়নামাজের মধ্যে এই উপকারিতা আছে, আপনি অন্য জায়নামাজ দিবেন কয়দিন পরে এরকম ফুসকা পড়বে, কিন্তু এটা হচ্ছে তুরস্কের জায়নামাজ, এটার এরকম ইয়া হবে না, চায়না জায়নামাজ গুলো এরকম হবে। আপনি জায়নামাজ গুলো দেখে কিনবেন, আপনি আমার দেখে দেন, এখান থেকে আমারটা দেখেন, আমাদের এখান থেকে নেওয়ার দরকার না, আপনি আরো 5টা দোকান ঘুরেন, দেখেন, দেখে তারপরে যদি ভালো লাগে আপনার এখান থেকে নিয়েন, কিন্তু দেখে শুনে কিনবেন, কাপড়টা আপনি ভালো করে কিনবেন। যখন এরকম কথাগুলো বলে কাপড়ওয়ালারা বা জায়নামাজওয়ালা বা দোকানদাররা, তখন দেখা যায় যে তখন মানুষ বাধ্য হয়ে দোকান থেকে কিনে। বলে ভাই কাপড় একই কাপড়, দেখতে একরকমই হবে, কিন্তু কাপড়ের মধ্যে মানগুণ 1 নম্বর 2 নম্বর আছে, এই জন্য দেখে শুনে কিনবেন। যখন এই ধরনের কথাগুলো বলে তখন আমরা কিন্তু অন্য দোকানে জায়গায় দেখি যে এর থেকে ভালো কাপড় দেখাইলো আমাদের মনের মধ্যে আছে। যখন ওই যে কাস্টমার দোকানদার বলে দিছে ভাই দেখে শুনে কিনেন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে, আপনি কেনার সময় দেখে কিনেন, যখন এই কথাটা বলে তখন অটোমেটিকলি মানুষ অন্য দোকান থেকে আবার ফিরে এসে এই দোকান নেই কিনে। কারণ এগুলো হচ্ছে ব্যবসায়িক কিছু টেকনিক, এগুলো হচ্ছে মানুষের কিছু এমন ভাবে কিছু কথা বলা উচিত যেই কথাগুলো কাস্টমার আপনার কাছ থেকে নিবে। যেমন আমি আমার কথাই বলি, আমার সাথে কোনো কাস্টমার কোনো কথা বললে 100 জনের মধ্যে 98 জন নিতে বাধ্য, 100 জনের মধ্যে 98 জন নিবে, না নিয়ে যদি টাকা না থাকে হাওলাত করে হলেও টাকা সে মাল কিনে নিয়ে যাবে বা প্রোডাক্ট নিবে। এটা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে। এখন আপনি কথাই বলতে জানেন না, ব্যবসা করার ক্ষেত্রে আপনার এই মুখ পটু করতে হবে। ব্যবসায়িক করতে হলে আপনাকে খুব চালাক চতুর হইতে হবে, আপনাকে পাকাপোক্ত হইতে হবে, কথা বলার অভিজ্ঞতা অর্জন করতে হবে। যদি আপনি কথা বলার অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি ব্যবসা করার ক্ষেত্রে খুব ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন। এজন্য প্রিয় ভাইরা, আমরা এদিকে খেয়াল করব যে আমাদের ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমাদের আগে কোন ভাবে কথা বলতে হয়, কথা শিখতে হবে। একটা কাস্টমার কেয়ারে কথা বলা কি হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন, স্যার আপনি আমাদের এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, আমাদের এই প্রোডাক্টের এরকম রেট বা এরকম দাম, বা এই কথা বলার সময়ও সুন্দর সুন্দর কথাগুলো মানুষের এমন ভাবে কথা বলতে হবে যে তার হৃদয় জুড়ে যাবে। আমার কথাগুলো শুনে তার খুবই ভালো লাগবে, সে সুন্দর সুন্দর পরামর্শ পাবে, সে সুন্দর সুন্দর কথাগুলো শুনবে, তার মনের মধ্যে আপনি জায়গা করে নেবেন। একটা কাস্টমারের মনে জায়গা করে নিতে পারলে কাস্টমার অভাব হবে না, কাস্টমার আপনার অটোমেটিকলি হয়ে যাবে। সেজন্য কাস্টমারের মনে জায়গা করে নিতে হলে আপনাকে একটু মেহনত করতে হবে, কথাগুলো শিখতে হবে, বুঝতে হবে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে, শুধু আমাদের এই প্রোডাক্ট না, আপনি যখনই জীবনে ব্যবসা করতে যাবেন আগে কথা বলা শিখতে হবে। কথা না বলতে পারলে আপনি ব্যবসা করতে পারবেন না। আপনার মধুর মধুর কথা শুনে কাস্টমার এমনিতেই আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। মধুর মধুর কথা শিখতে হবে, রাগ করা যাবে না। অনেক কাস্টমার অনেক সময় 1 ঘন্টা কথা বলে কবে আচ্ছা ঠিক আছে যোগাযোগ করবো, এখন ওই ব্যাটার উপর যদি রাগ করেন তাহলে কাস্টমার হারাবেন। যদি আপনার কথাগুলো খুব সুন্দরভাবে বুঝাই দিতে পারেন, সে টাকা হইলেও টাকা যেমনি হোক জোগাড় করে আপনার সাথে যোগাযোগ করবে। এটা হচ্ছে সিস্টেম এবং পদ্ধতি। সেজন্য আমরা এই জিনিসগুলো খেয়াল করলে আশা করি ইনশাল্লাহ আমরা এখান থেকে সফলতা বা আমাদের এই ব্যাপারগুলো অভিজ্ঞতা অর্জন। আমরা অনেক দিন ধরে কাজ করতে চাই, ভাই তেমন অর্ডার করতে পারি না, ভাই এরকম হয় না, এই পারি না। এগুলো হচ্ছে মূলত আপনার অভিজ্ঞতা না থাকার কারণে এই সমস্যাগুলো। এটা আপনি চেষ্টা করলে হবে। আপনাদেরকে কথা শিখাবো ইনশাল্লাহ, এইভাবে শিখাবো, আরো কথাগুলো শিখাবো, কিভাবে কথা বলেন, একটা কাস্টমারকে হ্যান্ডেলিং করেন কিভাবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। কাস্টমারকে হ্যান্ডেলিং মানে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে বাধ্য, মধু 5 জনের কাছ থেকে কিনবে না, আপনার কাছ থেকে কিনবে। অন্য জায়গার কাছ থেকে মধু কিনবে, অন্য জায়গা থেকে ঘি কিনবে, আপনার কাছ থেকে কিনবে। এমন কিছু কথা বলে দিবেন, এমন ভাবে তার দিলের মধ্যে কথাগুলো লাগবে, সে আপনার কাছ থেকেই মালগুলো নিবে, অন্য দোকান থেকে ঘুরে এসে আপনার কাছ থেকে নিবে, আপনার অন্য পেজ থেকে ঘুরে এসে আপনার পেজে এসে নক করবে, ভাই ঠিক আছে নাম ঠিকানা নিবে। এইটা হচ্ছে টেকনিক। ব্যবসায়িক করার ক্ষেত্রে এইগুলো আমাদেরকে ফলো করতে হবে।
এবং আমাদের এগুলো যদি ফলো করি তাহলে আমরা যে কোনো ব্যবসা করলে আমরা ইনশাল্লাহ আগে যেতে পারবো। কিন্তু আমরা কথা বলারই অভিজ্ঞতা আমাদের নাই। হ্যাঁ, চেষ্টা করবেন, দেখবেন যারা বক্তা, জীবনের ছোটবেলায় যারা কথা বলা বা বক্তা, ওই আয়নার সামনে দাঁড়া দাঁড়িয়ে কথা বলে, নিজে নিজে রেকর্ড করে আবার ক্যামেরা দিয়ে ভিডিও করে আবার নিজে নিজে চেষ্টা করে দেখি কি কি ভুল হয়েছে। হ্যাঁ, কি ভুল হয়েছে এই জিনিসগুলো কিন্তু অনেক সময় দেখে। তো আপনিও যখন একটা কাস্টমারের সাথে কথা বলবেন, একজন আপনি দাঁড়া করে যে সে কি কি প্রশ্নগুলো করবে, তারে বলবেন আপনি আমার এই প্রশ্নগুলো করবেন, আমি উত্তর দিব। এইভাবে যদি কথাগুলো বলেন, একটু শিখেন। ব্যবসা করার ক্ষেত্রে এই জিনিসগুলো শিখতে হবে। যদি শিখেন, কথা বলা শিখবেন, একটা কাস্টমারকে হ্যান্ডেলিং করতে পারলে আপনি আর কিছু লাগবে না। হ্যাঁ, এজন্য আমরা এই জিনিসগুলো ইনশাআল্লাহ ফলো করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম আমাদেরকে এআই সম্পর্কে যখন আলোচনা করব তখন আরো মজা পাবে, যে অনেক বিষয়গুলো শিখতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক প্রিয় ভাইরা, আজকে যে আলোচনাগুলো করলাম ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ আচ্ছা, ওই যে সঞ্জীবনী হালুয়া এটা হচ্ছে 440 টাকা পাইকারি, হ্যাঁ, আর 1250 টাকা হচ্ছে 1250 টাকা হচ্ছে খুচরা মূল্য। জি ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনাগুলো দিয়ে দিব। জন্ম নিয়ন্ত্রণ সেই সমস্যাগুলো কোন সময় ওই লেখাগুলো দিয়ে দিব, আশা করি আপনারা ওখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। জি, আপনারা অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য, ইনশাআল্লাহ অ্যাডমিনরা আপনাকে যোগাযোগ করার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রোডাক্ট তৈরি করার যে উপাদানগুলো, এগুলো হচ্ছে মৌলভীবাজার আছে, এরপরে হচ্ছে বিভিন্ন জায়গাতে আছে, বিভিন্ন ভেষজ দোকানে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আধুনিক প্রযুক্তির মধ্যে একটা ইনজেকশন আছে, যেটা হচ্ছে 6 মাস ব্যাপী বাচ্চা কাচ্চা মানে ওষুধ খাওয়া লাগে না। আবার কয়েকটা সিস্টেম আছে, এখন অনেক সিস্টেম গুলো আছে, আপনারা ইউটিউবে দেখে নিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। পিলের বদলে পিলের মধ্যে এখানে কিছু ওষুধ আছে যেগুলো মারাত্মক ক্ষতি। এগুলো আমি প্রয়োজন আপনাদেরকে কোনটা সবচেয়ে ভালো, মোটামুটি পার্শ্ব প্রতিক্রিয়া কম, সেগুলো ইনশাল্লাহ আমি আলোচনা করবো, ওইগুলো আমি বলে দিব, ঠিক আছে? জীবনের সকালে একটা রাতে একটা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমার ক্লাসের সময় হয়ে গেছে, আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।